করোনায় সীমিত পবিত্র আশুরার আনুষ্ঠানিকতা। রাজধানীতে হোসেনি দালানে রাতে সংক্ষিপ্ত তাজিয়া মিছিল, দেশের বিভিন্ন স্থানে নানা আচার পালন। বেগম জিয়ার স্থায়ী মুক্তি চায় পরিবার, আবেদন আইন মন্ত্রণালয়ে। বিবেচনা করবে সরকার, প্রত্যাশা তার আইনজীবীর। অনুমতি দেওয়ার এখতিয়ার নেই বলছে দুদক। যত সিট তত যাত্রী শর্তে 1 সেপ্টেম্বর থেকে আগের নিয়মে চলবে গণপরিবহন, কমবে ভাড়া। জনমনের স্বস্তি ফিরলেও ভাবাচ্ছে স্বাস্থ্যবিধি। হানাখন্দে চট্টগ্রামের দেওয়ানহাট বৈলতলী পটিয়া সড়কের বেহাল দশা। একটু বৃষ্টিতে দুর্ভোগ বাড়ে বহুগুণ। সংস্কারে উপজেলা চেয়ারম্যানের প্রতিষ্ঠানের গড়িমসি। এবং পদ্মায় তীব্র স্রোতে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে রাতে ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ চরমে। পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন। বাংলা সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। মহামারী করোনার কারণে এবছর সীমিত করা হয়েছে পবিত্র আশুরার নানা আনুষ্ঠানিকতা। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীতে হোসেনি দালানের ভেতরে রাতে হয় সংক্ষিপ্ত তাজিয়া মিছিল। স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হয়েছে হোসেনি দালান চত্বরে। ইমামবাড়ায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। শোকের মাতম আছে, তবে ছোট হয়ে এসেছে পরিসর। রাজধানীর হোসেনি দালান প্রাঙ্গণে এভাবেই বের হয় তাজিয়া। ইমামবাড়ায় প্রবেশ করতে হয়েছে স্বাস্থ্যবিধি মেনেই, যদিও সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়নি। আমি শুধু আজকে চেয়েছি পৃথিবী থেকে করোনা দূর করে দেবো এবং অনেক গরিবের কষ্ট দূর করুক। প্রতি বছরই আসে এই আল্লাহ ইবাদতের জন্য, সবাই আসে, সবাই মনের কামনা পূরণের জন্য আসে। এবার সব আনুষ্ঠানিকতা ইমামবাড়াকে ঘিরেই। শত শত বছরের ঐতিহ্য ভেঙে প্রথমবারের মতো শহর জুড়ে হচ্ছে না তাজিয়া মিছিল। ইমামবাড়া যে জুলুসটা প্রতি বছর বেরোয়, এবছর বেরোতে পারছে না, সেটার জন্য আমরা খুব দুঃখিত। করোনাকালীনের উপর মাথায় রেখে যাবতীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমাদের অনুষ্ঠানকে কিছুটা সংক্ষিপ্ত করেছি। কারবালার বিয়োগাত্মক ঘটনা স্মরণে প্রতি বছর মহরম মাসের শুরু থেকেই শোক পালন করেন শিয়া মতাদর্শীরা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে পবিত্র আশুরাকে কেন্দ্র করে সেজে উঠেছে নীলফামারী সৈয়দপুরের ইমামবাড়াগুলো। রাতে স্থাপন করা হয় তাজিয়া। সীমিত পরিসরে নানা আচার অনুষ্ঠানে অংশ নেন শিয়া সম্প্রদায়ের লোকজন। নীলফামারীর প্রতিনিধি শাকির হোসেন বাদলের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। নীলফামারীর সৈয়দপুর কারবালা চত্বর। শনিবার সন্ধ্যা থেকে সবুজ ও লাল নিশান হাতে হাজির হন শিয়ারা। করোনার কারণে তাজিয়া মিছিল নিষিদ্ধ হলেও ইমাম বাড়াগুলোয় নানা আনুষ্ঠানিকতায় অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ। গম্বুজ বিশিষ্ট মিনার ও দুলদুল সাজিয়ে রাত 10টার পর তাজিয়া প্রতিস্থাপন করা হয়। মানতি করছিলাম, গন্তি করে আমার বাবু সুস্থ হয়ে গেছে। বর্তমানে আমি আমার ছেলেকে পাইপ বান্ধাই আর নিয়াজ ফাতিয়া করি। শুধু এখানে কোরআনের কথাই বলা হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়। শিয়া মতাবলম্বী ছাড়াও নানা ধর্ম বর্ণের মানুষ মনোকামনা পূরণে অংশ নেন প্রার্থনায়। হিন্দু মানুষ এটাকে মানে, আর মনে করেন আমার পূর্বপুরুষরা, দাদা শ্বশুররা, দাদি শাশুড়িরা, শ্বশুররা, এরা সব মানতো। আমি যেটা চাইছি সেটা আল্লাহ আমাদেরকে দিয়েছে, সেজন্য আসাটা। নীলফামারীর সৈয়দপুরে 44টি ইমামবাড়ায় প্রতি বছর পালন করা হয় পবিত্র আশুরা। রোববার প্রতীকী কারবালার মাঠে শেষ হবে সব আনুষ্ঠানিকতা। সময় সংবাদ, নীলফামারী। যাচ্ছে অন্য প্রসঙ্গে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে তার পরিবার। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরবর্তী কার্যক্রমের জন্য চিঠি পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে। বেগম জিয়ার আইনজীবী জানান, সরকার চাইলে সাজা মওকুফও করতে পারেন। তবে দুদকের আইনজীবী বলছেন, আদালতের আদেশ ছাড়া সরকারের কোনো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নেই। আহমেদ সালেহিনের রিপোর্ট। দুর্নীতির 2 মামলায় দণ্ডপ্রাপ্ত বেগম জিয়ার সাজা স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার আগেই এবার স্থায়ী মুক্তির আবেদন করেছে তার পরিবার। শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন করেন বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার। তারা চিঠিটা দিয়েছে, আমাদেরকে একটা সিক্রেট চিঠি দিয়েছে। এটা প্রকাশ করা আমাদের পক্ষে ঠিক হবে না। তবে একটা পত্র দিয়েছেন, তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সেই ভিত্তিতেই আর একটু
কিসের জন্য দিয়েছে। পরবর্তী প্রক্রিয়া নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সরকারের ওপর বেগম জিয়ার স্থায়ী মুক্তির নির্ভর করছে বলে জানা গেছে। সেই আবেদনটাই আমাদের পরবর্তী ইসের জন্য, ওইটার কার্যক্রমের জন্য আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, করোনা পরিস্থিতির কারণে তার চিকিৎসা সম্ভব হয়নি, তাই মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে। এদিকে দুদকের আইনজীবী বলছেন, আদালতের অনুমতি ছাড়া সরকার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিতে পারেন না। যে উদ্দেশ্যে তাকে মুক্তি দেওয়া হয়েছিল, অর্থাৎ উচ্চতর চিকিৎসা, করোনার কারণে সেটা সম্ভব হয়নি। তাই স্বাভাবিকভাবে তার পরিবারের তরফ থেকে যদি আবার আবেদন করা হয়, মানবিক কারণে সেটা তারা সম্পূর্ণভাবে মকুব করে দিতে পারে। বিদেশে আমরা যে খোঁজ খবর নিয়েছি, তার অনেকগুলো সেন্টার আছে, যে সেন্টারগুলোতে এগুলো চিকিৎসা হয়। আর এটা সম্পূর্ণটাই নির্ভর করছে তার ইচ্ছার উপরে, উনি যাবেন কিনা, যেটা চান কিনা। 1, 2 নম্বর হচ্ছে তার যাওয়ার মতো কোনো সুযোগ তৈরি হচ্ছে কিনা, সৃষ্টি হচ্ছে কিনা, সব মিলিয়ে। বিচারাধীন সাজাপ্রাপ্ত আসামির ক্ষেত্রে সরকার তো বিদেশ যাওয়ার চিকিৎসার জন্য আদেশ দেওয়ার এখতিয়ার রাখে না। এই আবেদনগুলো আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। গত 25শে মার্চ 2 শর্তে মানবিক কারণে সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিতাদেশের পর 6 মাসের জন্য মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই সাজার মেয়াদ শেষ হচ্ছে আগামী 25শে সেপ্টেম্বর। দুর্নীতির মামলায় 2018 সালের 8ই ফেব্রুয়ারি দণ্ডিত হয়ে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে যান বেগম জিয়া। এরপরই অসুস্থতার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেবে আশা তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের। গতরাতে গুলশানে বেগম জিয়ার সঙ্গে বাসভবনে দেখা করে তিনি সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা খুবই নাজুক, তার উন্নত চিকিৎসা প্রয়োজন। দেশে এবং বিদেশে প্রয়োজনে বিদেশে চিকিৎসা করার জন্য অনুমতি দেয়, সুযোগ দেয়, সে আবেদন করেছে। আমরা খুব আশাবাদী, উনিও আশাবাদী যে তার মৌলিক চিকিৎসা করানোর জন্য তার আবেদন সরকার গ্রহণ করবেন, তাকে অনুমতি দেবেন দেশে ও বিদেশে চিকিৎসা করার জন্য। আর তার শারীরিক অবস্থা, কিন্তু ওনারা শারীরিক শরীরের ওয়েটও কিন্তু অনেক কমে গেছে। বিদেশি চিকিৎসা করে যাবেন সাময়িক সময়ের জন্য। বাংলা সময় আরও থাকছে। মেয়রের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দপ্তরে দপ্তরে ঘুরছেন রংপুরের বদরগঞ্জ পৌরসভার 11 কাউন্সিলর। করোনার ত্রাণ হাতিয়ে নেয়ার দাবি ভিত্তিহীন বলছেন মেয়র। দাঁড়িয়ে পরিবহন করা যাবে না যাত্রী, মানতে হবে স্বাস্থ্যবিধি। এমন সব শর্তে আগামী 1 সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় ফিরছে গণপরিবহন, কমবে ভাড়াও। প্রায় 3.5 মাস পর এমন ঘোষণায় জনমনে স্বস্তি ফিরলেও স্বাস্থ্যবিধি রক্ষা হবে কিনা তা নিয়ে রয়েছে দুশ্চিন্তা। গতকাল সকালে ভিডিও কনফারেন্সে গণপরিবহনের আগের ভাড়ার ফেরার বিষয়টি নিশ্চিত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। করোনার সংক্রমণ ঠেকাতে এবছর 26 মার্চের পর থেকে মে মাসের শেষ পর্যন্ত কার্যত বন্ধ হয়েছিল দেশের গণপরিবহন ব্যবস্থা। তবে 1 জুন থেকে যাত্রী সংখ্যা অর্ধেক নির্ধারণ করে দ্বিগুণ ভাড়ায় গণপরিবহন চালানো শুরু হয় দেশের সড়ক মহাসড়কে। এর 3 মাস পর অবশেষে 1 সেপ্টেম্বর থেকে সড়কে স্বাভাবিক নিয়মে গাড়ি চালানোর সিদ্ধান্ত নিল সরকার। শনিবার সকালে বিআরটিএ ও বিআরটিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আমাদের অভিজ্ঞতা অতীতের খুব সুখকর নয়। ভাড়া অতিরিক্ত করার পরেও অনেক বিরূপ সমালোচনার মুখোমুখি আমাদের হতে হয়েছে। নিয়ম মানতেই হবে। সিদ্ধান্ত মেনে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর কমপক্ষে 8টি স্থানে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আহ্বান মালিক সমিতির। যত সিট তত যাত্রী পূর্বের আমরা গাড়ি পরিচালনা করব। বিআরটিএর চেয়ারম্যান প্রতি আমাদের অনুরোধ, মিরসেট দিয়ে মোবাইল কোড পরিচালনা করে। এদিকে দীর্ঘদিন পর সড়কে স্বাভাবিক ভাড়া ফেরার বিষয়ে সাধারণ যাত্রী ও চালকদের মধ্যে স্বস্তি ফিরলেও করোনা ঝুঁকি বেড়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন তারা। যে সিদ্ধান্ত আসবে এটা আমাদের জন্য খুব ভালো। এখন যেরকম আছে এখন তো ভালো আছে, সবাই সতর্কভাবে চলতেছে, তখন তো আর এই সতর্কতা থাকবে না। ভাড়া বেশি হইলেও এটা ভালো ছিল। কেন? যে মানুষজন একসাথে যে থেকে যে গোলযোগটা, এটা দূরত্ব থাকা যদি কমা যায় আগের মতন চলে তাহলে আমাদের লাভ। কেন মনে করেন আগে আমরা যাই বেতন পেতাম 400-500, এতে আমাদের বাল বাচ্চা চলা পারতো, এখন তো আমরা 200 টাকা পাই না। পরস্পরে যদি কাছাকাছি আসে তাদের সংক্রমণ একদম আক্রান্ত আছে, এখন আক্রান্ত নাই।
তো আর একজন তো আক্রান্ত হতেই পারে। যাত্রীরা বলছেন এই সিদ্ধান্তে স্বল্প পাল্লার পরিবহনের চেয়ে দূরপাল্লার যাত্রীদের করোনা আক্রান্তের ঝুঁকি বেশি বাড়বে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বড় বড় গর্ত আর খানাখন্দে বেহাল দশা চট্টগ্রামের দেওয়ানহাট বৈলতুলি পটিয়া সড়কের। একটু বৃষ্টি হলে রাস্তায় পানি জমে এলাকাবাসীর দুর্ভোগ বাড়ে বহুগুণে। হেলে দুলে চলতে গিয়ে নষ্ট হচ্ছে গাড়ি। উপজেলা চেয়ারম্যান আব্দুর জব্বার চৌধুরীর প্রতিষ্ঠান সড়কটি সংস্কারের কার্যাদেশ পেলেও কোনো কাজ শুরু হচ্ছে না এমন প্রশ্ন এলাকাবাসীর। চট্টগ্রামের চন্দ্রবাইশ উপজেলা ঘুরে এসে নূরজামাল আতিকের ছবিতে শফিকুল আলমের প্রতিবেদন। দূর থেকে দেখতে মনে হবে কোনো নালা বা পুকুর, পানি জমে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় হেলে দুলে চলছে গাড়ি, স্টার্ট বন্ধ হলে ঠেলতে হয়। এমন নাজুক অবস্থা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দেওয়ানহাট বৈলতলি বড়মা সড়কের। দীর্ঘ 4 বছর ধরে এমন বেহাল দশা হলেও এলাকাবাসীর কষ্ট দেখার যেন কেউ নেই। গাড়ি করে শহরে যেতে পারছি না, কোমরে ব্যথা হয়ে যায়। একবার গেলে পুকুর পার গেলে 500 টাকার ব্যথার ওষুধ কম লাগে। লুকি লইয়া এমন অবস্থা গেছে, এই রোডের মধ্যে ডেলিভারি হয়ে গেছে। ভাঙাচোরা এই সড়কে হেলে দুলে চলতে গিয়ে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে গাড়ি। বৃষ্টি হলে হাঁটু সমান পানি জমে বাস, সিএনজি সহ যান চলাচল দুষ্কর হয়ে পড়ে। প্রতিদিন একটা অ্যাক্সিডেন্ট হয় এবং বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না। সবসময় নষ্ট হচ্ছে, ভেঙে চলে যাচ্ছে, বিকল হয়ে যাচ্ছে গাড়ি। 19 কোটি টাকা ব্যয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটির কার্যাদেশ পেয়েছেন উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরীর প্রতিষ্ঠান, কিন্তু বারবার আশ্বাস দিয়েও হচ্ছে না কাজ। এলাকাবাসীর প্রশ্ন, কখন ভোগান্তি থেকে রেহাই পাবে তারা? প্রথম যে কাজটা শুরু করতে হবে, বর্ষার সময় এই কাজটা করতে পারবে না, সেই জন্য আগামী 1 সপ্তাহ পরে হয়তো কাজ শুরু হয়ে যাবে। তবে দ্রুত কাজ শুরুর আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। ওয়ার্ক অর্ডার, অফার সবকিছু হয়ে গেছে, ডকুমেন্টেশন হয়ে গেছে, এখন শুধু বর্ষার জন্য তারা অপেক্ষা করছে। 16 কিলোমিটার দীর্ঘ এই সড়ক দিয়ে সাতকানিয়া, চন্দনাইশ ও পটিয়া উপজেলার কয়েক লাখ মানুষ যাতায়াত করে। রাস্তার এমন বেহাল দশাই বলে দেয় কতটা উদাসীন কর্তৃপক্ষ। যদিও প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে, তারপরও ঘুম ভাঙছে না কর্তৃপক্ষের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তার স্বার্থে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে অনির্দিষ্টকালের জন্য রাতে বন্ধ থাকবে ফেরি চলাচল। ঘাট কর্তৃপক্ষ জানায়, শুক্রবার 3টার দিকে 25টি যানবাহন নিয়ে শিমুলিয়া থেকে ছেড়ে আসা রো ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর লোহজং টার্নিং পয়েন্টে আটকে যায়। দীর্ঘ 11 ঘন্টা পর গতকাল দুপুর 2টার দিকে এটিকে উদ্ধার করা হয়। এদিকে পদ্মায় তীব্র স্রোত থাকার কারণে গতকাল দিনভর ফেরি চলাচল ব্যাহত হয়। এতে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে প্রাইভেট কার, বাস ও ট্রাক সহ কয়েকশো যানবাহন। এ রুটে 17টি ফেরির মধ্যে এখন চলছে মাত্র 2টি। কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে রাতভর ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পারে পারাপার অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। এই মুহূর্তে ঘাট এলাকায় আছেন নাসির উদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছে তার কাছে। উজ্জ্বল। কাজল, এই শিমুলিয়া কাঁঠালবাড়ি যে নৌ রুট, সেখানে কিন্তু যেই অচলতার সৃষ্টি হয়েছে, এখানে নাব্যতার কারণে ফেরিগুলো সব চলতে পারছে না। যে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ করার কথা বলা হয়েছে, কিন্তু আজকে আমরা দেখেছি যে এখানে 7:15 প্রথম ফেরি ছেড়ে গিয়েছে। এদিকে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকবার কারণে এই ঘাটে কিন্তু হাজার হাজার যাত্রী অপেক্ষা করছে। এখানে বিভিন্ন ধরনের যানবাহনে কিন্তু পুরো টার্মিনাল টইটুম্বুর। মানুষের অবর্ণনীয় দুর্ভোগ আমরা কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছি। কিন্তু এই যে ছোট আকারে ভিড়ের চাপে কিছু হচ্ছে না। এখানে রোরো ফেরি, যে ফেরিগুলো সবচেয়ে বেশি যানবাহন পারাপার করতে, এগুলো কিন্তু গতকালই বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ছোট আকারের এবং কেটাই ফেরি দিয়ে পারাপার শুরু করেছে। এই বহরের 17টি ফেরির মধ্যে কিন্তু এই পর্যন্ত তারা এখনো স্পষ্ট করেনি, তবে বলেছেন যে তারা হয়তো 5টি ফেরি পারাপার সচল রাখা সম্ভব হবে। ওদিকে যে লোহজং টার্নিং যেখানে নাব্যতার সৃষ্টি হয়েছে, সেখানে 9টি ড্রেজার কিন্তু সেখানে পলি অপসারণে কাজ করছে। তাদের আরো 2টি ড্রেজার রয়েছে বলে বিএডব্লিউটিএ বলছে, কিন্তু সেখানে এই স্রোতে এত বেশি পলি এসে জমা হচ্ছে, তারা বলছেন যে এই বর্ষা মৌসুমে তাদের অন্তত 33 কিউবিক মিটার সেখানে কিন্তু পলি অপসারণ করতে হবে। এ পর্যন্ত তারা মাত্র 5.5 লাখ
কিউবিক মিটার পলি সেখান থেকে অপসারণ করতে পেরেছে। এদিকে বিএডব্লিউটিসি বলছে যে রোরো ফেরি চলবার জন্য অন্তত 8.5 ফুট পানির গভীরতা দরকার, কিন্তু সেখানে প্রায় 6 ফুট পানি গভীরতা রয়েছে। সে কারণে কিন্তু রোরো ফেরি চলতে পারছে না এবং টানা ফেরি অনেক আগে থেকেই বন্ধ। এই ঠেলা ফেরিগুলো বন্ধ থাকবার কারণে সমস্যা হচ্ছে, বহরে বেশিরভাগ ফেরি এখন অলস বসে আছে। আর দুপারে এই যে হাজার হাজার যানবাহন অপেক্ষা করছে পারাপারের জন্য, এখানে কিন্তু এই সমস্যা প্রায় 2.5 মাস ধরেই চলছে। নানা রকম স্রোত, নদী ভাঙা এবং এই নাব্যতার সংকট, সেই সব কারণে কিন্তু এখানে কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে। এর চেয়ে বেশি মানুষের দুর্ভোগ এবং এই অঞ্চলে পণ্যবাহী বহু ট্রাক অপেক্ষা করছে পারাপার হতে, এবং এখানে সড়ক যোগাযোগ ভালো থাকবার কারণে মানুষ দ্রুত দিক দিয়ে পারাপার করার চেষ্টা করেন, কিন্তু সেখানে কিন্তু তারা পারাপার হতে গিয়ে দুর্ভোগে পড়েন। এই ছিল এখানকার সর্বশেষ। শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে যাত্রী চলাচল সহ সার্বিক অবস্থার যে ব্যাহত হচ্ছে সেখান থেকে সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। মুজিব বর্ষে বঙ্গবন্ধুর আরেক পলাতক খুনিকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের আশাবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। গতকাল দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। আমরা চিহ্নিত করেছি, একজনের ব্যাপারে কিছুটা আশাবাদী, এখনো এটা আইনের মারপেচে আছে, কিন্তু সেখানে যা যা করার আমরা সেই ব্যবস্থা নিয়েছি। তাতে আমাদের কিছুটা আশ্বাস বিশ্বাস হচ্ছে আমরা এই মুজিব বসে আরেকজনকে দেশে এনে আপনার বিচারের সম্মুখীন করতে পারি। বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নয়, সব দলের নেতা বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। গতকাল বিকেলে নারায়ণগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি। উনি ছিলেন নেতাদের নেতা, আমরা ওনাকে আওয়ামী লীগ থেকে ঊর্ধ্বে নিয়ে ওনাকে আমাদের সামনে আমাদের পথ নির্দেশিকা হিসাবে ধরে নিয়েছি, এবং ওনাকে আমরা আমাদের রাজনীতি, যখন আমরা জনগণের যে রাজনীতি করব সেই রাজনীতিকে ওনাকে আমরা উদাহরণ হিসাবে নেব, ওনার থেকে আমরা শিক্ষা নিব এবং সেইভাবে আমরা দেশের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাব ইনশাল্লাহ। মেয়র আর কাউন্সিলরদের সাংঘর্ষিক অবস্থানে স্থবির প্রায় রংপুরের বদরগঞ্জ পৌরসভার কার্যক্রম। মেয়রের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, ডেঙ্গু, মশা নিধন, এমনকি ত্রাণের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তারই পরিষদের অধিকাংশ কাউন্সিলের বিরুদ্ধে। মেয়রের দাবি অনৈতিক সুবিধা না দেয় এমন অভিযোগ। তরিকুল ইসলামের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। 2013 ও 17 সালে 3 দফায় বদরগঞ্জ পৌরসভায় বিভিন্ন পদে 19 জনকে নিয়োগ দেওয়া হয়। বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী 18 থেকে 30 বছর বয়সসীমা নির্ধারণ করা হলেও জিপ চালক, দারোয়ান, ইলেকট্রিশিয়ান ও পিয়ন পদে নিয়োগ পায় শিক্ষাগত যোগ্যতায় পিছিয়ে থাকা ও 30ঊর্ধ্ব বয়সের প্রার্থীরা। নিয়োগের পর বয়স সংশোধনের বিষয়টি স্বীকারও করে নিয়োগপ্রাপ্তদের কেউ কেউ। এদিকে পৌর মেয়র উত্তম কুমারের অনিয়ম দুর্নীতির অভিযোগের পাহাড় নিয়ে দপ্তরে দপ্তরে ঘুরছেন 11 কাউন্সিলর। তাদের অভিযোগ, করোনা পরিস্থিতিতে দুস্থদের জন্য 2 দফায় বরাদ্দের 7 লাখ, ডেঙ্গু প্রতিরোধে বরাদ্দের 8 লাখ টাকা আত্মসাৎ করেন পৌর মেয়র। বিভিন্ন উন্নয়ন বা যে কোনো কাজ দিয়ে হোক আমরা তার সঙ্গে একমত হতে পারিনি। ওনার দীর্ঘদিনের যে অনিয়ম দুর্নীতি উনি করেছেন, যেটা বলি শেষ করা যাবে না। তার বিরুদ্ধে দুর্নীতি দমন সহ বিভিন্ন দপ্তরে আমরা অভিযোগ জানাইছি, তদন্ত চাইছি, আমরা শাস্তি দাবি করছি এবং এখনো আমরা চাই এত বড় দুর্নীতিবাদের শাস্তি হোক। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও সব অভিযোগ ভিত্তিহীন দাবি মেয়রের। এই জন্মদিবন দেওয়ার পর আমার বাবার ক্ষমতা আছে, আমি তাকে বলবো যে তোমার বয়স কম আছে, কারণ ও বেটা টাকা খাওয়ার জন্য যদি কিছু করে আমার দরকার আছে করতে থাকে। অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে কাউন্সিলররা ভুয়া অভিযোগ তুলেছেন বলে দাবি প্যানেল মেয়রের। আর সচিব বলছেন কেউ কোনো অর্থ আত্মসাৎ করেনি। তারা এই যে টাকাটা চাচ্ছে তার কাছে, যে অনৈতিকভাবে যে টাকাটা দাবি করতেছে, এইটা উনি দিচ্ছেন না বিধায় এনারা এরকম করতেছে। এডি ফান্ডে এখন ওই 8 লাখ টাকায় 8 লাখ টাকায় আছে, 1 টাকা ওর খরচ হয়নি। মেয়রের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, কোটি টাকার নিয়োগ বাণিজ্য, ডেঙ্গু প্রতিরোধ, মশা নিধন ও ত্রাণের নামে বরাদ্দকৃত লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে গত 9 আগস্ট জেলা প্রশাসকের কাছে অনাস্থার আবেদন করেন 11 কাউন্সিলর। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। করোনা পরিস্থিতির মধ্যেও গত অর্থ বছরে লক্ষ্যমাত্রা অর্জন করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মংলা।
এ বন্দর দিয়ে নিয়মিত পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম অব্যাহত থাকায় আগামী অর্থ বছরে রাজস্ব আদায় রেকর্ড ছাড়াবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। চলতি বছর মার্চ মাস থেকে করোনা ভাইরাসের প্রভাবে সব ক্ষেত্রে নেমে আসে স্থবিরতা। সারা দেশে লকডাউনে ব্যবসা বাণিজ্যে ধস নামলেও ব্যতিক্রম ছিল মংলা বন্দর দিয়ে আমদানি রপ্তানি। চলতি বছরের এপ্রিল মাসে এ বন্দর দিয়ে জাহাজ আগমনের সংখ্যা কিছুটা কম হলেও মে ও জুন মাসে সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রাজস্ব আয় বেড়ে যায়। বন্দর ব্যবস্থাপনার সঠিক নির্দেশনা সবাই মেনে চলাই এ সাফল্য বলে মনে করেন বন্দর চেয়ারম্যান। আমরা বন্দরকে কোনো অবস্থাতে বন্ধ রাখিনি, আমরা 24/7 আমরা বন্দর অপারেশন রেখেছিলাম এবং যারা বিদেশিরা এসেছে তাদেরকেও আমরা যথাযথভাবে অ্যাড্রেস করছি এবং বিদেশি জাহাজ যেগুলো আসছে প্রতিটা জাহাজকে আমরা আমাদের কোয়ারেন্টাইন রুলস রেগুলেশন মেনেই আমরা ব্যবস্থা নিয়েছি। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, করোনা পরিস্থিতিতে মংলা বন্দরের জাহাজ আগমন ও নির্গমনের কার্যক্রমে কোনো ভাটা পড়েনি। গত অর্থ বছরে 903টি জাহাজ আসে এবং 1,10,000 মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং হয়েছে। বিগত অর্থ বছরের তুলনায় যে পণ্য এসেছিল অতি সামান্য পরিমাণ পণ্য এখানে কম এসেছে, তবে আমরা আমাদের যে বাৎসরিক যে অ্যাচিভমেন্ট সেটি আমরা করতে সক্ষম হয়েছি। অন্যদিকে করোনা পরিস্থিতির মধ্যে বন্দরের দীর্ঘ ও স্বল্পমেয়াদী উন্নয়ন প্রকল্পের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানান বন্দর চেয়ারম্যান। আমাদের নিজস্ব প্রজেক্ট আছে, জিওবির আন্ডারের প্রজেক্ট আছে, প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু আমাদের প্ল্যান মাফিক চলছে। যেগুলো এসেনশিয়াল ইকুইপমেন্ট ক্রয়ের যে টেন্ডার করেছিলাম ওগুলো আমরা টেন্ডার কমপ্লিট করে আমরা কন্ট্রাক্ট সাইন করেছি এবং সেগুলো এখন ফ্যাক্টরিতে যেগুলো তৈরি হচ্ছে। মংলা বন্দর সূত্রে জানা যায়, গত এক দশকে মংলা বন্দর দিয়ে দেশি বিদেশি জাহাজ আসা ও যাওয়ার সংখ্যা বেড়েছে 5 গুণ। সবশেষ অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে 320 কোটি টাকা। তরিকুল ইসলাম, সময় সংবাদ, মংলা। হাজারো কৃষকের ভাগ্য বদলে দিয়েছে চট্টগ্রামের চন্দনবাইশের সম্ভাবনায় সুমিষ্ট পাহাড়ি পেয়ারা। এতে আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে হাজারো মানুষের। এরপরও সুষ্ঠু তদারকির অভাবে মাথা তুলে দাঁড়াতে পারছে না এ খাত। অথচ একটি সংরক্ষণাগার নির্মাণ করে বিদেশে রপ্তানির পরিকল্পনা করলে আয় করা যেত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। ভোরের আলো না ফুটতে পাহাড় থেকে দল বেঁধে পেয়ারা নিয়ে ফিরছেন চাষিরা। লাল কাপড়ে মোড়ানো পুটলি বেঁধে আনা হয় 3 থেকে 4 মাইল পায়ে হেঁটে। পরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কাঞ্চননগর, রওশনহাট ও বাগিচাহাট সহ নানা হাটে তোলা হয় দেশীয় এই ফল। ভারে ভারে সাজিয়ে রাখা এই পেয়ারা চাষ বদলে দিচ্ছে হাজারো কৃষকের জীবন। লকডাউনের কারণে বেড়ে কম আসতেছে, রপ্তানি কম হচ্ছে। খেতে সুস্বাদু, দেখতে সুন্দর বলে এই পেয়ারার কদরও বেশি। তাই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা আসেন ভিটামিনে ভরা এই পেয়ারা কিনতে। মিষ্টি পেয়ারা সেজন্য আমরা এখান থেকে আসি, নিয়ে বিক্রি করি শহরে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে প্রতি বছর 2000 মেট্রিক টন পেয়ারা উৎপাদন হয়, যার বাজার মূল্য 50 থেকে 60 কোটি টাকা। আর সারা বিশ্বে চন্দনাশকে ব্র্যান্ডিং করতে পেয়ারা নিয়ে প্রচারণা করছে তরুণদের একটি সংগঠন। রাজশাহীতে যেমন আমরা লিচু হয়, আমাদের চন্দনেশের এই পেয়ারাটি আমাদের পেয়ারা হয়। এই পেয়ারাটার জন্য আমাদের বাংলাদেশের মানুষদের মাঝে আমরা আরো পরিচিতি লাভ করতে পারি। প্রসেসিং সেন্টার খোলার মাধ্যমে যদি আমরা পেয়ারাকে প্রসেসিং করতে পারি তাহলে এটা চাষাবাদ আরো বেড়ে যাবে, আমাদের কৃষকরা এতে করে আরো অনেক উপকৃত হবে। এদিকে পেয়ারা সংরক্ষণ ও বিদেশে রপ্তানির জন্য নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান স্থানীয় সংসদ। প্রাইভেট উদ্যোক্তারা হয়তো সেরকম আগে এসেছেন, যদি সরকারিভাবে এটা করা যায় তাহলে সম্ভব। আমি চেষ্টা করেছি সরকারিভাবে করারও। এ খাতের উদ্যোক্তারা বলছেন সরকারের সহায়তা পেলে বিদেশে রপ্তানির পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে এই পেয়ারা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বৈরী আবহাওয়ায় সমুদ্রে যেতে না পেরে এখনও উপকূলেই নোঙর করে আছে জেলেদের শত শত মাছ ধরার ট্রলার। বেকার হয়ে পড়েছেন হাজার হাজার জেলে। তাদের দিন কাটছে অর্থাহারে অনাহারে। এ অবস্থায় প্রভাব পড়ছে সামুদ্রিক মাছের পাইকারি বাজারে। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালি। দুইবার লোকসান দিয়ে মাঝিমাল্লা ও জেলেরা অর্ধাহারে আর অনাহারে দিন পার করছে এফবি সুলতান নামের এ ট্রলারটির। আবহাওয়া ঠিক হলেও পুঁজি সংকটে আবারও সমুদ্রে যেতে পারছেন না তারা। 65 দিনের অবরোধ শেষে দুইবার সমুদ্রে গিয়ে মাছ ধরার সব ট্রলারকেই ফিরতে হয়েছে মাছ না ধরে। কারণ প্রতিবারই সমুদ্র হয়ে পড়েছে উত্তাল, যার ফলে মাছ নয় জীবন নিয়ে উপকূলে এসেছেন তারা। সিঙ্গেল দেশে আমরা উঠতে এসি, নামছি, নামার সাথে আবার উঠতে এসি। আবার পরে যে লোকজন লইয়ে বাইরে যাবো
সেই সম্বল আমাকে নাই। টাকা নাই, আবার আমরা কাজ করতে না, বাইরে কাজ করতে না, কোন কাজ না, নদীর কাজই করা, আমরা আমাদের আর কি কাজ করবো। এরই মধ্যে সেপ্টেম্বরে শুরু হবে প্রজনন মৌসুমের জন্য 22 দিনের অবরোধ, যা যেন মরার উপর খরার ঘা হয়ে আসছে জেলেদের জন্য। যে বাজার দিয়েছে তাই একটা বাজারও আসে নাই, টোটাল সম্পূর্ণ লস হয়ে গেছে সব। সামনে যদি অবরোধ দেয় তো আমাকে তো পরিস্থিতি ভালো হবে না। এদিকে জেলেরা সমুদ্রে না যাওয়ায় মাছ শূন্য হয়ে গেছে পাইকারি বাজার, সেখানেও বেকার পাইকার, আড়তদার ও শ্রমিকরা। মার্কেটে মাছ না, এই জন্য সবাই অলস সময় পার করতেছি। দুই একটা ট্রলার আসে, স্থানীয় ট্রলার, তাতে মনে করেন অল্প অল্প কিছু কিছু পায়। বরগুনা জেলায় প্রায় লক্ষাধিক জেলে রয়েছে, যাদের সবাই এখন লোকসানের মুখে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস ও বন্যা মোকাবেলায় বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ৩,২৮০ কোটি টাকা ব্যয়ে ১৩৯টি ফোল্ডার তৈরি কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। সকালে বরিশালের লামছড়ি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে এ তথ্য জানান তিনি। আচ্ছা, উপকূলীয় অঞ্চলে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাহায্যার্থে ৩,২৮০ কোটি টাকার একটা প্রকল্প আছে, সেখানে আমাদের ১৩৯টা পোল্ডারে কাজ করার কথা, 10টা আমরা করছি এবং বাকি যে 7টা বাকি থাকে এটা, এবং আরও 22টা নিয়ে 39টা আরেকটা ভিন্ন আরেকটা প্রকল্পের আওতায় আগামী 5 বছরের মধ্যে আমরা শেষ করব। দেখছেন বাংলা সময়। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সকালে পাহাড়পুর বাজার এলাকায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ এই মানববন্ধন করেন। এই সময় বক্তারা পাল আমলের অনন্য নিদর্শন পাহাড়পুর বৌদ্ধ বিহার এলাকায় ঐতিহাসিকভাবে শিক্ষা কেন্দ্র ছিল বলে জানান। সেই ধারাবাহিকতায় পাহাড়পুর বৌদ্ধ বিহারে পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের দাবি জানান বক্তারা। সম্প্রতি একনিকে নওগাঁয় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান অনুমোদন দেওয়া হয়। নড়াইল 2 আসনের সংসদ সদস্য জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার প্রচেষ্টায় করোনা শনাক্তে নড়াইল সদর হাসপাতালে যুক্ত হলো জিন এক্সপার্ট ল্যাবরেটরি। এতে করে মাত্র 45 মিনিটে পাওয়া যাবে করোনা পরীক্ষার ফল। গতকাল দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে জিন এক্সপার্ট প্রযুক্তির উদ্বোধন করা হয়। এ সময় মোবাইল ফোনে যুক্ত হন মাশরাফি। পরে হাসপাতালের নিচতলায় জিন এক্সপার্ট ল্যাবরেটরিতে শুরু হয় করোনা পরীক্ষা কার্যক্রম। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সংকটাপন্ন রোগীদের দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের MBDC পরিচালক অধ্যাপক ডাক্তার সামিউল ইসলাম এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সদর হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। আসলে একটা মেশিন যেখানে খুব দ্রুত, যেমন 45 মিনিটসে আমরা টেস্টিংটা করতে পারি। এটা যেহেতু অনেক ফাস্ট টেস্ট, এই টেস্টের মাধ্যমে আমরা কোভিড টেস্টটাকে করতে পারবো। কোভিড টেস্ট করলে তাইলে আমাদের তার ট্রিটমেন্টের আওতায় তাড়াতাড়ি আমরা নিয়ে আসতে পারবো। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং সবসময় যিনি এই নড়াইলবাসীকেও চিনিয়েছেন তার মেধা এবং যোগ্যতা দিয়ে, বারবার ফিরে এসে বারবার কাজ করে। ঝিনাইদহে শুরু হলো বিট পুলিশিং প্রশিক্ষণ কর্মশালা। বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়িয়ে এই স্লোগানকে সামনে নিয়ে জেলার পুলিশ লাইন্স মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে জেলার 3 জন ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেন। এই সময় পুলিশের সেবা জনগণের কাছে পৌঁছে দিতে পুলিশের করণীয় ও দায়িত্ব সম্পর্কে নানা দিক নির্দেশনা দেন পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান। জেলার 6টি থানা ও 67টি ইউনিয়ন পরিষদ এলাকায় মোট 85টি বিটে বিভক্ত করে প্রতি বিটে একজন SI, ASI এবং 2 জন পুলিশ সদস্য কাজ করছেন। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। করোনায় সীমিত পবিত্র আশুরার আনুষ্ঠানিকতা। রাজধানীতে হোসেনি দালানে রাতে সংক্ষিপ্ত তাজিয়া মিছিল। দেশের বিভিন্ন স্থানে নানা আচার পালন। খানাখন্দে চট্টগ্রামে দেওয়ানহাট বৈলতলী পটিয়া সড়কের বেহাল দশা। একটু বৃষ্টিতেই দুর্ভোগ বাড়ে বহুগুণ। সংস্কারে উপজেলা চেয়ারম্যানের প্রতিষ্ঠানের গড়িমসি। এবং পদ্মায় তীব্র স্রোতে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে রাতে ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ চরমে। পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন। এই ছিল বাংলা সময়। সঙ্গে থাকুন সময়ে।